অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনছেন সংবাদ মিত্রের কলমে রাম হুনসা। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে সংবাদ মিত্রের কলমে রাম হুনসা। ভোরের এক পশলা বৃষ্টির দরুন আজকের সকালটা ফ্যাকাশে ও ধূসর। বাড়ির সামনের রাস্তার অস্থায়ী বাজারটাও আজ আর সেই রকম বসেনি। উইক অফ, তাই আলসেমির সাথে খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম। অমূল জেঠু, গুরু গম্ভীর কণ্ঠ শুনতে পেলাম ফোনের ওপার থেকে। হ্যালো শতদ্রু, একটা সাহায্য দরকার। হ্যাঁ বলুন না জেঠু। শোনো, তোমাকে একটা প্রেসক্রিপশন আর কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। দ্বিতীয় ওষুধটা লাগবে, আর তোমার ব্যাংক ডিটেলসটা পাঠিয়ে দেও ভায়া। আরে জেঠু, এসব পরে হবে, আগে প্রেসক্রিপশনটা তো পাঠান। কিছুক্ষণের মধ্যেই প্রেসক্রিপশনটা এসে পড়ল। আমি সেটাকে প্রিন্ট করতে বেরোতেই খেয়াল পড়ল বাইকটা বিগড়ে আছে, সাইলেন্সারে প্রবলেম। বিমলকে ফোন করতেই ও এক কথায় রাজি হয়ে গেল। অমল জেঠু আর বিমল চির প্রতিদ্বন্দ্বী দাবা খেলায়। বিমল বলে ওর খেলার চিন্তনে উনি আমূল পরিবর্তন এনে দিয়েছেন। বিমল জাতীয় স্তরের এক সংস্থার সাথে যুক্ত। প্রায় দিন লকডাউনের আগে ওকে দেখা যেত গড়িয়াহাটে দাবা খেলতে। অমল জেঠুর সঙ্গে আলাপ জানুয়ারির এক বিয়ে বাড়িতে। তখন জানতামই না ওনার সাথে আমার দু তরফের সম্পর্ক বেরোবে। পিতৃতরফে তিনি হলেন আমার জেঠু, দূর সম্পর্কের, আর মাতৃতরফে তিনি আমার এক পিসে মশাই। মায়ের কাছে বেশ কিছুবার তার এই গৃহত্যাগী পিস্তুত ভাইয়ের সম্পর্কে শুনেছিলাম। উনি থাকেন বিজন সেতুর ওপারে, আদি বাসিন্দা ওই অঞ্চলের। ফার্ন রোড দিয়ে অল্প খানিকটা ঢুকতেই ওনার দোতলা বাড়ি। একতলায় ভাড়াটে আর দ্বিতীয় তলায় ওনারা থাকেন। নিঃসন্তান দম্পতি। ওই বাড়ির কলিং বেল বাজাতে সকাল থেকে প্রথম কিছু উজ্জ্বল দেখলাম। জেঠুর আনন্দিত মুখ, আমাদের দিকেই তাকিয়ে। চলে এলাম জেঠু, বিমলকেও পাকড়াও করে নিয়ে এসেছি কিন্তু। বেশ বেশ বেশ, তা ভালো করেছো। বেসিনে হাত ধুয়ে মাস্কগুলো দরজার পাশে একটা হুঁকে ঝুলিয়ে দিয়ে আমরা গিয়ে বসলাম স্টাডিতে। জেঠিমা রান্নাঘর থেকে জানালো ময়দা আর ডিমের প্যানকেক করছেন। দুজনে দুটো চেয়ারে বসতেই জেঠু বললেন, একটা সিগারেট দাও তো, আমার এই উইকার প্যাকেটটা শেষের পথে। আর এই গৃহবন্দী পরিস্থিতিতে খাওয়াটা সত্যি কথা বলতে কি অল্প হলেও বাড়িয়ে দিয়েছি। একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আসলে বাড়িতে বসে আর ভালো লাগছিল না। সেদিন তোমার মা বলছিল আজকে নাকি তোমার উইকলি অফ, তাই ডাকলাম আর কি। সবাই জানলো যে মেডিসিন নিয়ে এসেছো, কিন্তু আসলে যে আড্ডা দিতে এসেছো এই কথাটা কেই বা জানছে। আর হ্যাঁ, বিমলকে এনে ভালো করেছো। দাবা খেলে সময় কাটবে আর কি। তুমি দর্শকও হতে পারো, আবার কোনো বই বার করে নিয়ে পড়তেও পারো। আর হ্যাঁ, আমার এখানে যতটা মানা দরকার ততটাই মানা হবে। জেঠিমা রান্নাঘর থেকে জানালেন প্যানকেক রেডি। প্যানকেক শেষ করে ঘরে এসে বসতেই আবার বৃষ্টি নামল। উত্তরমুখী ছাট। ঘরের একটাই জানালা, দেওয়াল জোড়া, টানা বড়। বিমল বন্ধ করতে গিয়ে দেওয়ালে টাঙানো একটা ছবি খসে পড়ল ওর পায়ের কাছে। কাঁচটায় চির খেয়ে গেছে, বিদ্যুতের শিখার মতো। আমি সেটাকে তুলে নিলাম। জেঠু তখন চা আনতে গেছেন।
আমরা দুইজনে ছবিটার দিকে তাকালাম। কেমন যেন হলদে হয়ে গেছে ছবিটা। এক শিখ যুবকের ছবি, পোজ দেয়া নয়, ক্যান্ডিড মুহূর্ত। সে এক মনে ডায়েরি লিখছে বা বই পড়ছে। কাঁচের চির যেহেতু অতটা ঠিক বোঝাও যাচ্ছে না। মাথাটা নামানো, তাই মুখের এক পাশ দেখা যাচ্ছে। আধশো আসে কনুয়ে ভর দিয়ে, একটা পা মোড়া আর একটা পা ঝুলছে খাটিয়া থেকে। সাদা কালো হলেও বোঝা যাচ্ছে সে পরে আছে মিলিটারি ইউনিফর্ম। হ্যাঁ, জেঠু আর্মিতেই ছিলেন। হয়তো তারই কোনো সতীর্থ হবে। ওর নাম হরবিন্দর সোধি। ইতিমধ্যেই জেঠু ঘরে প্রবেশ করেছেন, হাতে চায়ের ট্রে আর সঙ্গে কুকিজ। টেবিলের উপর ট্রেটা রেখে ছবিটা আমাদের থেকে চেয়ে নিলেন। কই, দাও দেখি ছবিটা। আমরা দেখলাম একটা ছায়া খেলে গেল তার মুখের উপর। চাপা দীর্ঘ নিঃশ্বাস তিনি ছাড়লেন। তারপর টেবিলের উপর ছবিটা রেখে বললেন, He could have been a finest spy and was a great brave soldier. তারপর ভাঙা কাঁচের উপর হাত বুলিয়ে তিনি বিমলকে বললেন বোর্ড সাজাতে। আজ আর কিন্তু খেলা ঠিক জমেও জমল না। জেঠু বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। বেশ কয়েকবার ভুল চালও দিয়ে ফেললেন তিনি। এই রকমই প্রায় 1 ঘন্টা চলার পর উনি বললেন, আজ আর খেলা জমছে না, তার চেয়ে বরং তোমাদের একটা গল্প শোনাই। কি শুনবে এই বুড়োর গল্প? আমরা দুজনেই মাথা নেড়ে সম্মতি দিলাম। চায়ের কাপ নিতে জেঠিমা ঘরে এসেছিলেন। আর শোনো, বলছি শতদ্রুর মাকে বলে দাও যে ও আজ এখানেই খাবে, আর বিমল ওর বাড়িতে বলে দিচ্ছে। আর তুমি জমিয়ে একটু খিচুড়ি করো আজকে। আমরা আপত্তি জানালাম, কিন্তু জেঠিমা শুনলে তো হয়। স্যার ওনার পাইপে অগ্নি সংযোগ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে শুরু করলেন তাঁর জীবন স্মৃতি। বাইরে তখন বৃষ্টি পাড়ি দিচ্ছে মুষলধারার বেশে। বুঝলে, মুক্তিযুদ্ধ তখন শেষ হয়েছে এই 1 কি 2 মাস হবে। আমি তখন দিল্লিতে থাকতাম। বিয়ে থা তখনও হয়নি। আর্মিতে ছিলাম, কমান্ডার পোস্টে। মার্চ কি এপ্রিল নাগাদ দিল্লি থেকে বোর্ড করলাম ট্রেন। পোস্টিং হয়েছে কাশ্মীরে। এই রকম ট্রান্সফার সফরে অনেক সময় চেনা পরিচিত একজন হলেও বেরিয়ে আসতো, বা চেনা কারুর পরিচিতর সাথে আলাপ হয়েই যেত। তা সেবার দেখা হয়ে গেল সদাশিব রাও এর সাথে। সদাশিব রাও আর আমি একসাথে একাডেমিতে ছিলাম। R&Wর জন্য একসাথে টেস্টও দিয়েছিলাম। তা আমাদের কারোরই হয়নি তখন। পোস্টিং একসাথে সেই প্রথমবার। তা একে অপরকে আমরা পেয়ে যার পর নাই খুশি। দুপুরের ট্রেন ছিল, বুঝলে। পৌঁছাতে পরের দিনের ভোর হবে। স্টেশন থেকে ব্যারাক আরো 5-6 ঘন্টা, সদাশিব বলল। সদাশিবের সিটে বিকেলের দিকে গেলাম। ওর উল্টো বার্থে ছিল এক শিখ যুবক, হরবিন্দর সোধিকে সেই প্রথম দেখা। ছেলেটা দেখি চেষ্টা করছে ট্রেনের দুলুনিতে ডায়েরি লেখার। তা সদাশিব তাকে ডাকতে সে তাকালো। আমার পরিচয় জেনে দাঁড়িয়ে স্যালিউট করল। ওর চোখগুলো সত্যি বড্ড স্বপ্নালু ছিল। বাস্তবের সাথে তার যোগ নেই এরকম মনে হলো। আমি তাকে রিল্যাক্স অর্ডার দিলাম। সে বসে আবার তার প্রচেষ্টায় লেগে পড়ল। সদাশিব আর আমি দরজার কাছে গিয়ে সিগারেট ধরালাম। সুধীর দুই চোখ যেন তখনও আমাকে ভাবাচ্ছে। তা সদাশিব বলল, অরবিন্দকে ওই রকম দেখতে লাগে। ব্যাটল ফিল্ডে ও ফিরোজিয়াস ওয়ারিয়ার। শুনেছি নিজের বন্ধুকে বাঁচাতে গিয়ে ওপেন এয়ারে বেরিয়ে শুট করতে করতে ছুটেছিল পাকিস্তানে ওয়ারে। যদিও বন্ধুকে বাঁচাতে পারেনি, তবে বেশ কিছু শত্রু সেনার ভবলীলাও সাঙ্গ করেছিল। রামরাওকেও মনে আছে নিশ্চয়ই। ও বলেছিল হরবিন্দর যুদ্ধক্ষেত্রে ও দেবতা কার্তিকের প্রতিরূপ। তবে ওর একটা অদ্ভুত হবি আছে, ও নাকি ফোকলোর কালেক্টর। আমি ওকে শেষ প্রায় 1 বছর আগে দেখেছি। ওই ডায়েরি ওর অতি প্রিয়।
মাঝে মাঝে আমাদের শুনিয়েছে কিছু কিস্সা। ডিনারের এখনো টাইম আছে, শুনবে নাকি একখান? আমরা ফিরতে সে উঠে দাঁড়িয়ে স্যালিউট করলো। এবারে সে বসে আর ডায়েরি খুলে বসলো না, পরিবর্তে তার ব্যাগে পুড়তে লাগলো। তা সেই দেখে সদাশিব বলল, हरविंदर साहेब के एक किस्सा सुनाओगे क्या? सर बंगाली जानते हो? হরবিন্দর হাসল। বড্ড মায়া জড়ানো ছিল সেটা, এখন ভাবলে মনে হয়। আমাদের কথোপকথনের পর হিন্দিতে হলো, তবে সুবিধার্থে আমি বাংলায় বলছি। তা হরবিন্দর বলল, কমান্ডার সাহেবের কাছে তো অনেক কিস্সা কাহিনী আছে, মাফ করবেন, উদ্ধত ভাববেন না আমাকে। তবে আপনাদের রবীন্দ্রনাথ টেগোর আছেন, আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায়, আর আছেন আপনাদের ঠাকুমা দিদিমা। আমার কিস্সা বা কাহিনী তাদের কাছে বড়ই বেরঙিন, ফ্যাকাসে। বুঝলাম ছেলেটার বই পড়ার নেশা আছে, কিন্তু যে নামগুলো ও করলো। অবশেষে সদাশিব আমার চিন্তা নিরসন করলো। সে বলল, हरविंदर আসলে 8 বছর বয়স অবধি কলকাতায় ছিল। ওর বাবার ব্যবসা ছিল পেপার মার্চেন্ট, মা ছিল বাঙালি ব্রাহ্মণ কন্যা, প্রেম করে বিয়ে, তাইও বাংলা জানে ভালোই। হরবিন্দর অনুমতি চেয়ে বলল, হ্যাঁ, মাই আমাকে বাংলা পড়াতো। অবশ্য বঙ্কিমচন্দ্র উনি পড়ে শোনাতেন। মার খুব প্রিয় ছিল ওনার লেখা, আর আমারও। ওনার বাংলা আমার শক্ত ঠেকতো। মা এখন আর নেই, তবে তার শিক্ষা রয়ে গেছে। সুযোগ পেলেই আমি বাংলা বই জোগাড় করে পড়ি। তবে খুব ভালো বলতে না পারলেও বুঝতে তো পারি সবই। আমি অবাক হলাম, তবে তা বুঝতে দিলাম না। লোর সম্বন্ধে ওর ধারণার সূত্র ধরে বললাম, বৃহৎ এই ভারতবর্ষে আনাচে কানাচে ছড়িয়ে আছে নানা কিসিমের গল্প বা কাহিনী বা কিস্সা। তারা অনেক সময় একই আমার মনে হয়। গ্রাম থেকে গ্রাম বা প্রদেশ থেকে প্রদেশ তাদের পটভূমিটাই বদলায় খালি, কিন্তু বীজ ওই একটাই থাকে। আর কখনো বা তা অতিরঞ্জিত, কখনো তা শুধু কিস্সা বা লোর। তুমি আমাকে তাই শোনাতে পারো নির্দ্বিধায় ও নির্ভয় একটা কিস্সা নাকি কাহিনী, কি বলবো? ঠিক আছে, শোনাবো আপনাকে একটা। কি বলি, একে কিস্সাই বলি। সদাশিবজি, আপনার আত্মানকে মনে আছে? আত্মানদার, এটা ওরই গ্রামের গল্প। আমাদের বেরাকের কাছাকাছি ওর গ্রামটা পড়বে, রামিস্তান ওর গ্রামের নাম। কথা বলতে বলতে হরবিন্দর তার ডায়েরির পৃষ্ঠা উল্টাচ্ছিল। একটা পৃষ্ঠায় এসে সে থামল। তারপর এক ঢোক জল খেয়ে ডায়েরির উপর দুটো হাত জড়ো করে সে আরম্ভ করলো তার বৃত্তান্ত। আজ থেকে 100 বছর আগে এই কিস্সার আরম্ভ। তখন মুঘল সম্রাট আকবরের শাসনের সাঁঝ বেলা হিন্দুকুশ পর্বত পেরিয়ে চেনাব নদীর এক উপশাখার পারে ঘাটি গাড়ে এক পরিব্রাজক দল। তারা এসেছিল সুদূর আফ্রিকা থেকে। জনশ্রুতি বলে তারা ছিল ইজিপশীয় এক পুরোহিতের অনুগামীর দল। যখন সেই পুরোহিত মারা পড়ে এক রাত চক্রান্ত দরুন, তখন তার অনুগামীর দল পালিয়ে নিজেদের প্রাণ বাঁচায়। অনেক দেশ আর মহাদেশ ঘুরে তারা এসে পড়ে সেই নদীর পারে। তাদের সাথে ছিল বিকট বিশাল 4-5টা শেয়াল। এই দলের আরাধ্য দেবতা ছিল প্রাচীন মিশরীয় শিয়াল দেবতা ওয়াফওয়ালেত। এই দলের আর এক বিচিত্র ব্যাপার হলো, তাদের যে প্রধান, যে আবার প্রধান পুরোহিত বটে, সে প্রতি অমাবস্যায় শেয়ালে পরিণত হতো আর নিজের শিকার নিজে অনুসন্ধান করে নিত। পূর্ণিমার রাতে সে আবার মনুষ্য রূপে ফিরত। এটা সে প্রাপ্ত করত এক মন্ত্রপ্রত শেয়ালের চামড়ার মাধ্যমে। নদীটার অনতি দূরে ছিল একটি বসতি। তারা ছিল মেষ পালক। ঠিক জানা যায় না অনুগামীদের আগমন তারা কেমন ভাবে মেনে নিয়েছিল, তবে গল্পে কথিত আছে নিজেদের মেষদের শেয়াল রূপী পুরোহিতের হাত থেকে বাঁচাবার জন্য তারা তাদের মেনে নেয়। এইভাবে দুটো গ্রাম মিলে যায়।
নববসতির নাম হয় রামহুন স্থান, অর্থাৎ শেয়ালদের স্থান। গ্রামে এক মন্দিরও স্থাপন করা হয়। সেখানে পূজিত হতে থাকে পোড়া মাটির তৈরি শেয়াল মুখ দেবতা, যার বসন বেশ মিশরীয়দের মতো ভারতীয় ধাঁচে। এই রামহুন স্থানকে আশেপাশের গ্রামগুলো সমঝে চলত। পার্শ্ববর্তী বেশ কিছু গ্রাম তাদের লোকালয় সরিয়ে নিয়ে যেতে লাগলো আরো দূরে। অমাবস্যা থেকে পূর্ণিমা সবাই তটস্থ থাকত, যতটা পারত নিজেদের খামারের জন্তুদের পাহারায় রাখত। দেখতে দেখতে 200-250 বছর অতিক্রান্ত হলো। সেই রাত ছিল নবমীর চাঁদের। বর্ষাকাল। আকাশের চাঁদ আড়াল হয়েছিল পুঞ্জীভূত মেঘের পর্দায়। ঝোর বৃষ্টিতে সেই বিকেলে ধস নেমেছিল। তাতে উপনদীটার মুখ আটকে জল জমতে শুরু করেছিল। সন্ধ্যার পর যখন আবারও বৃষ্টি নামলো মুষলধারে, নদী ফুলে ফেঁপে উঠতে লাগলো। মাঝরাতের কিছু আগে সারা উপত্যকা কেঁপে উঠল। পাহাড়ি বেশ আরো কিছু নদী মিলে তৈরি করলো স্রোত, আর এগিয়ে চলল উদ্দামতার সাথে। ভূমির কম্পন আর খরস্রোতা নদীরা মিলে রচনা করতে লাগলো এক নতুন ভূমিলিপি, কাশ্মীর উপত্যকার ভূমিলিপি। বেশ কিছুদিন পর যখন সব শান্ত হলো, তখন এক সাহসী অন্য গ্রামের লোক এসে দেখল রামহুন স্থান নিশ্চিহ্ন হয়েছে। জেগে থাকার মধ্যে আছে তাদের মন্দিরটা, মূর্তিটাও জলে ভেসে গেছে। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল বটে, কিন্তু না জেনে। এইখানে আবার জনশ্রুতি চলে আসে। ভূমিকম্পে এক পথিক পথ হারায়। পরদিন রাত্রে সে যখন আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, তখন সে মুখোমুখি হয় এক বিরাট শেয়ালের। আহত সে, তার মুখে ধরা একটা হাত খানেক লম্বা মূর্তি। সেই শেয়াল তাকে পথ দেখিয়ে নিয়ে যায় এক বনে। সেখানে সেই শেয়াল তার আসল পরিচয় দেয়। কথিত আছে সম্মোহিত হয়েছিল পথিক, তাই সে কিছু করেনি। কয়েকদিন পর যখন পূর্ণিমা হয়, তখন শিয়াল মনুষ্য রূপ ধারণ করে। এই কয়দিন পথিক তার খেয়াল রাখছিল। শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে সে সেই চাল দিয়ে যায় এই পথিককে। পরের অমাবস্যা থেকে সে শিয়াল রূপে ওয়া পুয়ালেতের ভোগ জোগাড় করতে থাকে। 2-3 মাস পর এক শিকারীর তীরে সে আহত হয় বা নিহত হয়, কারণ তারপর থেকে তার আর দেখা মেলেনি, বা মিললেও সে কথা কোথাও কথিত হয়নি। এরপর আরো 100-150 বছর কেটে যায়। যেখানে রামহুন স্থান অবস্থিত ছিল, সেখানে কালের সাথে জন্ম নিল এক জঙ্গল। যেই নদী তৈরি হয়েছিল, সেই ভূমিকম্পে সে পথ বদলে বইতে লাগলো অন্যদিকে। এক দুর্বল খাঁড়ি বা ক্যানেলে তা পরিণত হলো। তা বইতে লাগলো জঙ্গলের মধ্য দিয়ে, আর সেই মন্দির কালের গর্ভে হারিয়ে গেল। ধীরে ধীরে রামহুন স্থানের কথা সবাই ভুলে গেল। সেটা হয়ে গেল এক অলিক নগরী, যেখানে ছিল বিরাট বিরাট শেয়াল আর শেয়াল মানবরূপী পুরোহিত। 1846 ট্রিটি অফ লাহোরের পর এই জঙ্গলের অনতি দূরে গড়ে উঠল এক নতুন জনবসতি। নাম তার হলো রামিস্তান। আতওয়ানকে জিজ্ঞাসা করেছিলাম এই নামের কারণ। সে নিজেও জানতো না। বলেছিল যুদ্ধের পর গ্রামে ফিরে সে আমাকে জানাবে। আর সেসব জানাও হলো না। তবে সে বলেছিল ওর পূর্বপুরুষরা ছিল সেই ধ্বংস হয়ে যাওয়া গ্রামের ভেসে যাওয়া কিছু লোক, যারা ছড়িয়ে পড়েছিল উপত্যকায়। তবে তা নাকি শুধু জনশ্রুতি, অন্তত ওর গ্রামের বুজুর্গ আদমিরা মানে না। এবার এই কাহিনীর বর্তমান কাল। স্থান অবশ্য কাশ্মীর বা রামিস্তান নয়, লাহোর। সময়কাল 1930 বা তার পরে। স্বাধীনতার সংগ্রামের বহ্নি শিখা তখন পৌঁছে গেছে অবিভক্ত ভারতবর্ষের শিরা উপশিরায়। ভগবত সপ্রু ছিলেন এক ব্রিটিশ পুলিশ অফিসার। তার ভাইপো বলবন্ত ছিল তার অন্ধের জ্যেষ্ঠী। মা বাপ মরা ছেলেটাকে দম্পতি তাদের ছেলের মতো বড় করেছিল তাদের ছেলের সাথে। এদের গ্রাম ছিল রামিস্তান। কাজের সূত্রে লাহোরে থাকতো ওরা।
বলবন্তকে তারা দিল্লি পাঠিয়েছিল পড়াশোনার জন্য। ব্যারিস্টার হওয়ার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু কালের হাওয়া বলুন আর যাই বলুন, তার ব্যারিস্টার হওয়া আর হলো না। পরিবর্তে সে হয়ে উঠল লাহোর পুলিশের ত্রাস। তার ছিল ক্র্যাক শট আর হাত তার জ্যাঠার মতো। সঙ্গে ছিল অদম্য সাহস আর নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা। ব্যাংক, অস্ত্রাগার লুণ্ঠন, কিছু সাহেবকে ভবলীলা সাঙ্গ করা, সবেতে সে সামনে থেকে লড়ত। এর জন্য ভুগতে হলো ভগবত আর তার পরিবারকে। ওরই সহকারীরা ওর ছেলেকে ধরে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার করলো জেলে। তারপর ওকে আর ভগবতকে দিয়ে দাসখত লেখালো যে সে তার ভাইপোকে ত্যায্য করছে আর তার দেখা পেলেই তাকে শুট করবে। এক শীতের বিকেলে সাহেব হান্ডারসন, যিনি পুলিশের এক বড় কর্তা ছিলেন, বিপ্লবীদের গুলিতে নিহত হন। তদন্তে উঠে এলো বলবন্তের নাম। সাহেবের এক সহকারীর গুলিতে সে আহত হলো আর হারালো বেশ কিছু বিপ্লবী বন্ধুকে। সে ফেরার হলো। সঙ্গী সুরজ সিং তার অভিন্ন হৃদয় বন্ধু। 5-6 দিন পরে ওরা পৌঁছলো এক বনের পারে। বনটা ছিল বর্তমান জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী। সেই গভীরে তারা খুঁজে পেল এক খন্দাহার। তারা অবশ্য জানতো না যে তাদের পিছনে রয়েছে চর। যেদিন তারা ওখানে পৌঁছলো সেদিন ক্ষতস্থান পেকে গিয়ে জ্বর এলো বলবন্তের। সেই ধ্বংসস্তূপে অবশিষ্ট বলতে 2খানি ঘর ছিল। তার একটাই আশ্রয় নেয় 2 বন্ধুতে। সন্ধ্যা নামতে জ্বর বাড়তে থাকে বলবন্তের। ঘোরের মধ্যে সে তার বন্ধুকে বলে বন থেকে আর কিছু কিলোমিটার গেলেই তাদের গ্রাম রামেস্তান। सूरज ঠিক করে ভোর হলেই বেরিয়ে পড়বে ওকে নিয়ে। শুকনা পাতা আর লকড়ি দিয়ে সে আগুন করে আর তার মৃয়মান আলোয় সে দেখে ঘরের কোণে পড়ে আছে একটা নরো কঙ্কাল। তার গায়ে জোড়ানো শালের মতো একটা কিছু, মোটা আর ভারী আর পশমের। মোটকা বিশ্রী গন্ধ সেটাই নেই। সুরজের একটু অদ্ভুত লাগলো, কারণ হাড়গুলো হলদে হয়ে গেছে। সে ডাক্তারি পড়েছিল, তাই সে জানে এই কঙ্কাল প্রাচীন, কিন্তু সেই সব পাশে সরিয়ে রেখে সেই শাল তার বন্ধুর গায়ে দিল। সারা দিনের শ্রান্তিতে আর ক্ষুধায় সুরজ ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে আচমকা। তখন রাত্রির মধ্যে জাম পেরিয়েছে। আমাবস্যা তিথি ছিল সেই রাতে। সুরজ প্রথমে বোঝে না কেন তার ঘুম ভাঙল। কিছু মুহূর্ত মধ্যে সে বুঝলো ব্যাপারটা। একটা জোরজোর আওয়াজ হচ্ছে। বালি সুরকি ইট থেকে খসে পড়ছে। কেউ যেন হেঁটে বেড়াচ্ছে ভাঙা দেওয়ালগুলোর উপর। আগুন নিভে গেছিল। অন্ধকারে সে বুঝলো তার সামনে তার বন্ধু নেই, তার পরিবর্তে আছে একটা ভারী কিছুর অশরীরী উপস্থিতি। সে তার রিভলভার বের করে। সন্ধ্যাতে সে যখন বাইরে গেছিল জায়গাটা জরিপ করতে, তখন সে লক্ষ্য করেছিল গাছের পেছনে এক অবায়ব। ওচর যে লেগেছে তখন সে বুঝতে পেরেছিল। অন্ধকারে তার বন্ধুকে না দেখা যাক, তবে সেই চর যে এখন এখানে এসেছে তা বুঝতে কোনো অসুবিধা হয় না। সুরজের চিন্তায় ছেদ পড়ল। তার নাকে এলো এক কটু গন্ধ। কটু নয়, আষ্টে গন্ধ একদম। সামনে সে দেখলো মাটি থেকে 3-4 ফুট উঁচুতে এক জোড়া জ্বলন্ত অগ্নি শিখা। এক গরম গরম ভাব তার কপাল উপরে পড়তে লাগলো। কোনো এক বিরাট জন্তু তার সামনে দাঁড়িয়ে। রিভলভার দিয়ে তাকে কাবু করা যাবে না। দুজনে দুজনের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। পরিস্থিতির জরিপ করছিল দুজনেই। দূরে যখন এক নিশাচর পাখি ডেকে উঠল, জন্তুটি ঝাঁপিয়ে পড়ল সুরজের উপর। তার মারণ আর্তনাদ মিশে গেল বনের নিস্তব্ধতায়। পরের দিন যখন পুলিশ এসে পৌঁছলো, তারা পেল সুরজ সিং এর নলি কাটা দেহ। বলবন্তের কোনো খোঁজ তারা পায় না। ভগবত ছিল সেই দলে। সেখান থেকে ফেরার সময় তার মনে হলো গ্রাম যেন তাকে ডাকছে। বন থেকে গ্রাম 2-3 কিলোমিটার। বলবন্তের খোঁজে পুলিশ রামিস্তানে গেল, কিন্তু কেউ সেখানে তাকে পেল না। গ্রামবাসীদের কাছে কোনো খবর মিলল না। ভগবত নিজেও চেষ্টা করলো না তার ভাইপোকে খুঁজে বার করার জন্য। সব চেষ্টা বিফলে যেতে লাগলো। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। হুলিয়া জারি থাকলো, তবে বিপ্লবীর খোঁজ ঢিলে হলো। এমন সময় ভগবত একটা চিঠি পেল তার বুড়ো ঠাকুরদা, যিনি গ্রামে থাকেন। সেই চিঠিতে কুশল সংবাদ এবং আরো কিছু কথার পর তিনি লিখলেন রামহুন স্থানের বিভীষিকা ফিরে এসেছে। ভগবত যেন চিঠি পেয়ে 70 গ্রামে ফেরে। কথাটা সে ফেলে না। ছুটি নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। পিছনে লেগে পড়ে চর, যার ব্যাপারে সে অবগত ছিল।
গ্রামে পৌঁছতে সে জানতে পারে গত 2-3 ধরে একটা শিয়ালের উপদ্রব হয়েছে। তার ঠাকুরদার কাছে সে জানতে পারে গত মাসেও একটা শিয়ালের উপদ্রব হয়েছিল। বেশ কিছু ভেড়া আর মানুষকে সে হত্যা করেছে। ভেড়া সে ভক্ষণ করলেও মানুষগুলোকে নলি কাটা অবস্থায় পাওয়া যায়, তবে তা 13 দিনের জন্য। পূর্ণিমার পর থেকে আর এমন হয়নি। বুড়ো লোকটা এও বলে যে 2 কি 3 দিন রাত্রি তিনি তার নাতি বলবন্তকে দেখেছেন তাদের দাওয়ায়। শেষের এই কথাটা শুনে ভগবত নড়ে চড়ে বসে। শিয়ালের ব্যাপারটা সে জানে, তাদের জনপদের কাহিনী এটা, তবে দেখা পাওয়াটা বুঝিয়ে দিচ্ছে বলবন্ত আশেপাশে আছে। সেদিন সন্ধ্যাবেলায় ভগবত বেরিয়ে পড়লো তার রাইফেল নিয়ে। সাধারণ হান্টিং নয়, পরদিন পূর্ণিমা, তাই চাঁদ ছিল আকাশে। গন্তব্য তাদের সীমান্তবর্তী জঙ্গলে অবস্থিত ভবানী মন্দির। মন্দিরটা পরিত্যক্ত। মায়ের মূর্তি স্থাপন করা হয়েছে গ্রামের মধ্যে এক নতুন মন্দিরে। ওই অঞ্চলে লোকানোর আদর্শ জায়গা ওইটাই। সেখানে সন্ধ্যাতে কি হয়েছিল তা পরিষ্কারভাবে জানা যায় না। পরদিন সকালে যখন ভগবতকে উদ্ধার করা হয় তখন তার পাগলের মতো অবস্থা। বারবার সে বলছিল, সব সত্যি, সব 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 সত্যি। শেয়ালের ছাল সত্যি, পারলে শেয়াল হওয়া সত্যি। ওরে বলবন্ত, ক্ষমা করিস, চিনতে পারিনি তোকে। ভগবত তারপরে বেশি দিন বাঁচেনি। শেষ দিকে সে পুরোপুরি উন্মাদ হয়ে যায়। সঙ্গে সে নিয়ে ঘুরতো একটা পুঁটুলি। আর যেদিন ওর দেহ উদ্ধার হলো সেই পরিত্যক্ত মন্দির থেকে, সেদিন থেকে ওই পুঁটলি আর দেখা যায়নি। বলা হয় তাতেই নাকি ছিল সেই চামড়া। অমল জেঠু থামলেন, একটু জল খেলেন। জেঠিমা এসে বললেন, কই গো, তোমরা শুনছো? লাঞ্চ রেডি হয়ে গেছে তো। চলো লাঞ্চটা সেরে নি, তারপর বাদ বাকিটা বলবো। আচ্ছা জেঠু, হরবিন্দরের গল্পটা কি এখানেই শেষ? কিন্তু আমারটা নয়। খাওয়ার সময় লক্ষ্য করলাম বৃষ্টিটা ধরে এসেছে। আমরা বারান্দায় এসে বসেছিলাম। খেতে খেতে গল্প নিয়ে আর তেমন কোনো আলোচনা হয়নি, তবে জেঠুর মুখে একটা ছায়া বিরাজ করছিল। স্মৃতির কোনো গোপন দরজায় আজ যেন করাঘাত হয়েছে। এখন তিনি বসে আছেন আমাদের সামনে। একটা ছোট্ট মেহগিনি গাছ, ছোট্ট টেবিলে তাকে ঘিরে 3টে বেতের চেয়ার, রাস্তার দিকে পিঠ করে আমরা বসে, আর উল্টো দিকে অমল জেঠু। পাইপে অগ্নিসংযোগ করে এক রাস ধোঁয়া ছেড়ে তিনি তাকিয়ে থাকলেন রাধাচূড়া গাছটার দিকে। আমি আর বিমল ওনার দিকেই তাকিয়ে থাকলাম। ঝিরিঝিরি করে হাওয়া বইছে। বারান্দার বিট আর ধার ঘেঁষে টবের গাছগুলো সেই হাওয়ায় অল্প অল্প করে আন্দোলিত হচ্ছে। বাড়ির গা ঘেঁষে রয়েছে রাধাচূড়া গাছটা। ভিজে পাতা থেকে মাঝে মাঝে 1 ফোঁটা, কখনো 2 ফোঁটা জল পড়ছে। ইলেকট্রিক তারের উপর এক কাক দম্পতি এদিক ওদিক দেখছে আর মাঝে মাঝে ডাক ছাড়ছে। লকডাউনের দুপুর, বড়ই শান্ত আর চুপচাপ। গলা ঝেড়ে উনি আমাদের আকর্ষণ করলেন। তারপর এই বর্ষায় তার জলদগম্ভীর আকাশের মতো খোলা গলায় শুরু করলেন গল্পের বাকি অংশটা। প্রকৃতি যে বিচিত্র এক না উদ্ধার হওয়া লেখা ভাষার পত্র, তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দৌলতে আমরা জানি। এই শহরে ইট, সুরকি, সিমেন্ট আর লোহার মাঝে আমরা তার একাংশও পাই না। বহু বছর আগে, যখন দিগন্তের পর দিগন্ত সবুজ ছিল, খোলা প্রান্তর ছিল, তখন কিছু লোক মানসিক শক্তি ও জেদের সংমিশ্রণে এই প্রকৃতিকে বশ মানাতো নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য। আর সেই সময় এই রাম হুনসার জন্ম। প্রথমে দেশ, পরে কাল অতিক্রম করে সে বিরাজ করছে আমাদের মধ্যে। কাশ্মীর তখন সত্যি ভূস্বর্গ। হ্যাঁ, প্রবলেম ইস্যু তখনও ছিল অবশ্য, কিন্তু সেই সব কথা বা আমার মতামত আমি পাশে সরিয়ে রেখে বাকিটা ন্যারেট করছি আমার কথা। 3 মাস কেটে গেল। এর মধ্যে কদিন আমি জ্বরে ভুগলাম, কিন্তু হরবিন্দর আমার খেয়াল রাখল। আগে ব্যাটম্যান বলে একটা পদ থাকত, বাটলারের মিলিটারি টার্ম। সে সেরকম হয়ে গেছিল আমার। তা ক্যাম্পেও সে বেশ
পপুলার হয়ে গেছিল। প্রায় দিন ডিনারের পর বসত গল্পের আসর। কাঠের গুঁড়ির হলুদ আলোয় আমরা তাকে ঘিরে গল্প শুনতাম। আত্মন্দার গল্পটাও একদিন সে শোনালো। তা সেই গল্প শুনে আমাদের কমান্ডার ইনচার্জ শর্মা বললেন, জঙ্গলে একটা প্রাচীন পরিত্যক্ত মন্দির আছে বটে, ইন্ডিয়ান আর্মির অঞ্চলে পড়ে সেটা। খাতায় কলমে আসলে তা ওই ছোট গ্রাম রামিস্থানের অধীনে। ওরা বাইরের লোককে ওখানে অ্যালাউ করে না। শুনেছিলাম অপদেবতার বাস ওখানে। এখন এই কিসা শুনে বুঝলাম ব্যাপারখানা কি। যত সব বোগাস লোর। হরবিন্দর বলেই হয়তো তর্কে যায়নি, বা হতে পারে পদের সম্মান দিচ্ছিল। তার মুখে একটা স্মিত চোরা হাসি খেলে গেল। পরে অবশ্য সে আমাকে বলেছিল, কথা কারুর কাছে বিশ্বাস, কারুর কাছে অবিশ্বাস সাহেব। গ্রামবাসীদের বিশ্বাসে যেমন আঘাত দিয়ে লাভ নেই, তেমনি লাভ নেই শর্মা সাহেবের বিশ্বাসে আঘাত দিয়ে। তখন নভেম্বরের শুরুর দিক, আশ্বিন অন্তিমের পথে, আর কার্তিক সবে আসবো আসবো করছে। সূর্যে কাঁসার রং ধরেছে, বাতাসে হিম হিম ভাব অনুভব হচ্ছে। বর্ষায় স্নাত মাটি আর বনানী জেগে উঠেছে ভৈরবী সুরে। দূরে পাহাড়গুলো স্বস্তির নিঃশ্বাস ফেলছে। সকালে তাদের দেখা যেত না, ভোরে শিশিরের আভা মিলত। এমনই এক সূর্যোজ্জ্বল সকালে এক পিয়ন এসে জানালো যে শর্মা সাহেব সত্তর ডেকেছেন তার কেবিনে। আমি তখন আগের দিন আসা রাইফেল কনসাইনমেন্ট চেক করছিলাম। সেটা আরেকজনের হাতে দিয়ে আমি উপস্থিত হলাম শর্মার কেবিনে। কেবিনে ঢুকেই দেখি একটা লোক বসে। বেশ সাধারণ তার বেশভূষা, তবে তার উপস্থিতি বলে দিচ্ছিল যে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। শর্মা বললেন, বোস, ইনি হলেন নটরাজন থিরুভি রাও বা NR রাও। উনি ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের থেকে এসেছেন। NR রাও উঠে দাঁড়িয়ে করমর্দন করলেন। এই উচ্চতায় উনি প্রায় আমারই সমান, অর্থাৎ ওই 5'8", আর গায়ের রং শ্যামবর্ণ। তা শর্মা বললেন, রাও সাহেব, বলুন যেটা আমাকে বললেন। রাও গলা ঝেড়ে পাতলা কণ্ঠস্বরে বললেন, আপনি হয়তো শুনেছেন এখানে একটা প্রাচীন মন্দির আছে। ফুটহিলে যে জঙ্গলটা আছে তার মধ্যে ওটা লোকেটেড। এবার জানা ব্যাপার নয়, সেটা হলো ফরেস্টের সীমানায় যে ভিলেজটা আছে ওটা এক পুরনো অ্যানসিয়েন্ট গ্রামের নব্যরূপ। সেই লস্ট ভিলেজ তৈরি করেছিল ইজিপ্ট থেকে আসা এক ভ্যাগাবান্ডের দল আর এই ভ্যালির আদিম লোকেরা। এবার ওই মন্দির আর তার নেবারিং এরিয়া আমরা এক্সপ্লোর করতে চাই। কিছু পেলে তবেই এক্সকেভেশন করা হবে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই গ্রামবাসীদের নিয়ে। ওরা আমাদের কাজ করতে দিচ্ছে না। হিন্দি আর ইংলিশ মিশিয়ে রাও কথা বলছিল। এতখানি বলে সে থামল আর তাকালো শর্মার দিকে। শর্মা মাথা নেড়ে ছেড়ে যাওয়া কথার সূত্র ধরে শুরু করলো, আসলে উনি চান আমরা গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলি। ওরা আমাদের বিশ্বাস করে, তাই আমরা ওদের সাহায্য করতে পারি। যদি রাজি না হয় একান্ত, তাহলে আমাদের প্রোটেকশন দিতে হবে। এই যে চিঠিও আছে কর্তৃপক্ষের তরফ থেকে, সাথে অফিসিয়াল অর্ডার। আমি বললাম, আপনি বলেছেন তাহলেই হবে। কখন বেরোতে হবে স্যার? শর্মা একটু বিরক্ত হয়েছিল মনে হয়। বললেন, এখনই, সাথে চাইলে দুজন জওয়ান নিতে পারি। ওকে, তাহলে হরবিন্দর আর সদাশিব তো সদাশিব স্টেশনে আছে। নতুন ব্যাচ আসছে আজ, অরবিন্দরকে নিতে পারো। রাও সাহেব এসেছিলেন হেঁটে। একটা জিপ নিয়ে আমরা 4 জন, মানে রাও সাহেব, হরবিন্দর, ড্রাইভার আর আমি রওনা দিলাম রামিস্তানের উদ্দেশ্যে 1/2 ঘন্টার মধ্যে। গ্রামে ঢোকার মুখে দেখলাম 3 জন বসে আছে একটা গাছের নিচে। রাও সাহেব গাড়ি থামাতে বললেন। ওরা ওনারই দলের লোক। আলাপ করিয়ে দিলেন, তবে সেসব নাম আজ আর মনে পড়ে না। আমি আর হরবিন্দর গাড়িটা ওখানে রেখে গ্রামে প্রবেশ করলাম। গ্রাম থেকে 100 মিটার দূরত্বে যা অবস্থিত, সেইখানে তখন একটা জমায়েত হচ্ছিল।
লোকগুলো বেশ উত্তেজিত। আমাদের দেখে তারা এগিয়ে এলো, আমরাও দাঁড়ালাম। এক বৃদ্ধ হাত জোড় করে এগিয়ে এলো আর কাশ্মীরি টানের হিন্দিতে বলল, সাহেব, আমরা আপনাদের কাছেই আসছিলাম। নিশ্চয়ই ওরা ডেকে এনেছে। শুনুন সাহেব, আমরা ওদের আমাদের দেবতা নিয়ে টানাহিসা করতে দেব না। আমাদের অনেক আগের পূর্বপুরুষরা কে ছিল বা তারা কি করত তা আমরা জানি, কিন্তু আমরা বহির্জগৎকে আমাদের জগতে স্বাগত জানাবো সেই সব জানার জন্য তা কখনো হচ্ছে না। সবই বুঝলাম, কিন্তু এনারা শুধু ঘুরে দেখবেন। খোঁড়াখুঁড়ি তবেই হবে যদি এরা কিছু পায়, তখন তোমাদের অনুমতি নেওয়াই হবে। এখন ওদের একটু ঘুরে দেখতে দাও। আর আমি যতদূর জানি তোমাদের এই গ্রাম নতুন, এখানে এরা কিছুই পাবে না। বৃদ্ধ তাও রাজি হলো না। সে বলল, না সাহেব, ওইখানেই কোথাও ঘুমিয়ে আছে রামহন সাহা। জাগলে পরে আমাদের গ্রামে কাল রাত্রি নেমে আসবে। হরবিন্দর একটু গলা ছাড়ল, সে অনুমতি চাইল। আমিও মাথা নেড়ে সায় দিলাম। হরবিন্দর বলল, আমি আতওয়ানের বন্ধু। তোমাদের এই গল্পটার ব্যাপারে আমি আর আমার সাহেব অবগত, কিন্তু তা শুধু গল্প কথা। তোমরা বিশ্বাস করোনি জানি, কিন্তু সেই বিশ্বাসে আঘাত না করে বলছি, অনেক সময় এইসব শুধুই গল্প। ভগবত যখন মারা যায় তখন আমি যুবা, এখনো কানে ভাসে তার সেই কথাগুলো। আমি চাই না সেই সময়টা আবার ফিরে আসুক। আতওয়ানের ঠাকুরদা এখনো জীবিত, আমি জানি। তিনি যদি অনুমতি না দেন তাহলে কেউই ওই জঙ্গলে ঢুকবে না। ভিড়ে একটা আলোড়ন খেলল। বৃদ্ধ বলল, তাহলে চলুন, আমার কথাটা যখন শুনবেন না। গ্রামের এক প্রান্তে আত্মনদের কুটির। বৃদ্ধ লোকটা আগে প্রবেশ করলো আমাদের অপেক্ষা করতে বলে। তা বেশ কিছুক্ষণ পরে সে বাইরে এসে আমাদের ভেতরে নিয়ে গেল। একটাই কামরা, তার এক পাশে এক নিচু খাটিয়ায় আবছা অন্ধকারে বসে আছেন আত্মনের ঠাকুরদা। পরে জেনেছিলাম যে বুড়ো নাকি একলাই থাকতো ওই কুটিরে। তার আরেক ছেলে আত্মনের বাবা তার পরিবার নিয়ে থাকতো গ্রামের আরেক প্রান্তে। তাদের সাথে পরে আলাপ হয়েছিল, তবে তাদের কথা বলে দীর্ঘায়িত করব না আমার কথা। শুধু এইটুকু বলেই যে সেদিন সেই গ্রামে কেউ ছিল না। ঠাকুরদার বয়স এই 100-র কাছাকাছি বা তার বেশি। অন্ধকারে তা বোঝা যায়। আমাদের পায়ের আওয়াজ পেয়ে তিনি চারদিকে দেখলেন। বৃদ্ধ মোড়ল বলল, উনি চোখে আজকাল ঠিক মতো দেখতেই পান না। শুনে বেশি দেখা যায় রামপ্রসাদ। এবার তুমি বিদায় হও, আমি কথা বলছি। রামপ্রসাদ বেরিয়ে যেতে বৃদ্ধ বলল, আত্মনের বন্ধু একজন, আর আরেকজনকে। কথাটা বলার সময় লক্ষ্য করলাম যে তার চোখ হরবিন্দর থেকে আমার দিকে স্থাপিত হলো। উনি আমার সাহেব, উনিও রামহুনস্তান সম্বন্ধে জানেন। ও থামতে আমি বর্তমান পরিস্থিতি ঠাকুরদাকে বললাম। উনি সব শুনলেন। আমি থামতেই বুড়ো মাথা নাড়ল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, জঙ্গলে এরা খোঁজাখুঁজি করতে চায়, আর ওই গ্রামবাসীরা চায় না। গভীর সমস্যা। তবে আমি বললে শুনবে এটা ঠিক। এই গ্রামের বয়োজ্যেষ্ঠ বলে কথা। ঠিক আছে যাও। আর ওই হরবিন্দর কে ধন্যবাদ। তুমি অনেক চেষ্টা করেছিলে, আমি জানি। আত্মনের চিঠিতে তোমার কথা থাকতো। আরেকদিন এসো কেমন? তোমাকে একটা কাহিনী শোনাবো, যেটার অনুমতি আত্মন চেয়েছিল, তবে পাওয়ার আগে সে চলে গেল। এসো, এসো আরেকদিন। সাহেব, আপনিও আসবেন। সবে বেরোতে যাব, হঠাৎ বুড়ো বলে উঠল, অমাবস্যা আসতে 5 দিন। তোমরা আসবে ওই 6ষ্ঠ দিনে। কিছু বললেন?
ঠাকুরদা ফোকলা হেসে বলল, এই রামপ্রসাদকে ডেকে দাও। হরবিন্দর আর আমার চোখাচোখি হলো। দুজনেই শুনেছি কি বলেছে বুড়ো আগে। বিকেল হওয়ার আগে রাও আর তার টিমকে অনুমতি পাইয়ে ফিরে এলাম। আসার আগে রামপ্রসাদকে বলে এলাম দরকার পড়লে নির্দ্বিধায় এসে জানাতে। দেখতে দেখতে আবার দিন গড়াতে লাগলো। হরবিন্দরের মধ্যে বেশ পরিবর্তন নজরে পড়ল। সে মাঝে মাঝে কি যেন ভাবে, একটু চঞ্চল থাকতে লাগলো। পঞ্চম রাতে দূরে পাহাড়ের মাথায় দেখা গেল মেঘ। আমার আলাদা একটা কেবিন ছিল, তার বারান্দায় দাঁড়িয়ে আমি দেখছিলাম বিদ্যুতের ঝিলিক মেঘের কোলে। রাতেই নামবে বৃষ্টি সেটা বুঝলাম। এমন সময় হরবিন্দর এসে উপস্থিত হলো। তার চোখে মুখে চিন্তার চিহ্ন সুস্পষ্ট। আমি কিছু বলার আগেই সে বলল, বৃষ্টি আছে সাহেব, আমার মনটা বড় কু ডাকছে। সেদিন আপনি শুনেছেন ঠাকুরদার কথাটা, তাই না? কিন্তু গল্প কি সত্যি হতে পারে? জানি না সাহেব, সব গল্পের পিছনে একটা গল্প থাকে। আত্মান একবার বলেছিল তার বংশ পরিচয়, তারা নাকি সেই মিশরীয় পুরোহিতের বংশধর। ওর ঠাকুরদা চোখে দেখতে না পেলেও অনেক সময় কিছু জিনিস দেখতে পান, শুনতে পান। সাহেব, একটা কথা জিজ্ঞাসা করব? করো। আপনাকে বেশ কিছু মাস ধরে দেখছি, আমি বুঝতে পেরেছি আপনি বড্ড বাস্তববাদী। এই গল্পের পেছনে আপনার কি মত? নির্দ্বিধায় বলুন আমাকে। আমি ওর দিকে তাকালাম, তারপর আমার মনে যে লজিক খাড়া করেছিলাম ওকে তাই ব্যক্ত করলাম। 1700 বা 1800 সময়ে ইংল্যান্ডে ওয়্যারউলফ অর্থাৎ নেকড়ে মানবের আবির্ভাব হয়েছিল। একটা শিকারী তাকে শিকার করে, তবে তেমন দলিল দস্তাবেজ মেলে না যে এই ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য। এখনকার রিসার্চার বলে ওটা আসলে একটা শেয়াল ছিল, অতিরঞ্জিত হয়েছে এক সাধারণ নেকড়ের ব্যাপার। এবার এই কথা বলার কারণ এখানেও একই ধরনের ব্যাপার। হয়তো শেয়ালের চামড়া পরে শেয়াল রূপী হয়ে পুরোহিত পুজো করত, আর নরবলি বা পশু বলি দিত। সেটাই সব মিলিয়ে এই গল্পের জন্ম। শুধু একটাই ব্যাপার বেখাপ্পা এখানে, সেটা হলো ভগবতের ঘটনাটা। সে সময় হতে পারে আবার একটা শেয়ালের উৎপাত হয়েছিল, আর সেটা মারতে গিয়ে বলবন্ত নিহত হয়, আর সেটা প্রত্যক্ষ করে ভগবতের মাথা বিগড়ে গেছিল। আমি ওই রকম ভেবে বার করেছি সাহেব। ইংল্যান্ডের ব্যাপারটা জানতাম না, তবে কাল অব্দি অপেক্ষা করতে হবেই। আচ্ছা সাহেব, আপনার মনে হয় না এরা এই রামহংসার পূজা এখনো করে? আমি চমকে ওর দিকে তাকালাম। এই কথাটাও আমি একবার নয় একাধিকবার ভেবেছি। আমি বললাম, হতে পারে, দেখা যাক কাল কি আছে আমাদের জন্য। মাঝরাতের পরে এক পশলা বৃষ্টি হয়ে সকালটা শীতল ছিল। নতুন একটা ব্যাচ 2 দিন আগে এসেছে, তাদের কুচকা আওয়াজ আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছি। পায়ে একটা চোটের জন্যে আমার রেহাই ছিল সেদিন। তা হঠাৎ দেখি শর্মা সাহেব হন্তদন্ত হয়ে আমার কেবিনের দিকে আসছেন। ওনার কাছ থেকে জানলাম যে কাল রাতে কে বা কারা জঙ্গলে রাওয়ের লোকদের মেরে রেখে গেছে। রাও সাহেব অবশ্য মিসিং। পুলিশে খবর যাওয়ার আগে আমাদের যাওয়া উচিত, সূত্র বা প্রমাণ প্রোটেক্ট করার জন্য। তৈরি হয়ে হরবিন্দর আর 3টে জওয়ান নিয়ে জিপ নিয়ে রওনা দিলাম জঙ্গলের দিকে। তবে গ্রামের দিকে নয়, ক্যাম্পের পেছনে একটা রাস্তা আছে স্পটের একবারে কাছাকাছি পৌঁছানোর জন্য। সদাশিব আমার অবস্থা দেখে যোগ দিল বন্ধুত্বের খাতিরে। শর্মা বলল ওকে এখন কিছু ফোন করতে হবে, না হলে যেতেন। মাঝরাতের কিছু পরে হামলাটা হয়। একজন আক্রান্ত হয় তাঁবুর সামনেই, আরেকজন কিছু বুঝে পদক্ষেপ নেওয়ার আগে আগুন লাগে, আর একজন কিছুটা দৌড়ায় আক্রান্ত হওয়ার আগে। শুধু দলপতি নিরুদ্দেশ। আমরা প্রথম যে দেহটা পাই সেটা ওই কিছু দূরে পাওয়া লোকটার। এরপর একে একে সবার দেহর দেখা পাই। বৃষ্টি রক্ত কমপ্লিটলি ওয়াশ আউট করে দিয়েছে, সাথে যদি কোনো প্রমাণ ছিল। তবে একটা ব্যাপারে শিওর ছিলাম, ধারালো কোনো ফলা জাতীয় জিনিস দিয়ে সবার নলি কাটা হয়েছিল, আর তার এক টানে করা হয়েছিল। মৃতদের মুখে আতঙ্কর ছাপ স্পষ্ট ছিল। জওয়ানদের দাঁড় করিয়ে আমি, হরবিন্দর ও সদাশিব আশপাশে দেখতে লাগলাম। তাঁবু থেকে মন্দিরটা প্রায় 200 মিটার। পাহাড়ি প্রাচীন গাছগাছালির মাঝে ছোটখাটো মন্দিরটা, সেরকম কিছু বৈশিষ্ট্যহীন। একটা ঢিপির উপর তা অবস্থিত।
পাথর কেটে কেটে 4 ধাপের সিঁড়ি। রাতের বৃষ্টি অনেক কিছুই ধুয়ে দিয়ে গেছে, তাও আমরা ঠিক করলাম 3 জনে 3 দিকে গিয়ে 300 মিটার মতো দেখব, যদি রাওজির কোনো খোঁজ মেলে। জঙ্গল বলেছি বটে, তবে তা আদতে ঠিক বন, মানে প্রাচীন তৃণাদির প্রাচুর্য সেখানে। লম্বা মোটা গুঁড়ির গাছগুলোর পাতাবহর মাথার উপর চাঁদোয়া সৃষ্টি করে রেখেছে। সেই সবের ফাঁক ফোকর দিয়ে সূর্যালোক অনুপ্রবেশ করছে কষ্ট করে। বৃষ্টির দরুন হোক বা মেঘলা হাওয়ার জন্য হোক, ধোঁয়াশা ঘিরে রেখেছিল আমাদের। উঁচু নিচু ঢেউ খেলানো ঢিপির মাটি স্যাঁতস্যাঁতে ও শ্যাওলাময়, মাঝে মাঝে কাঠঠোকরার ঠক ঠক শব্দ, আর মাঝে মাঝে বনজ কোনো নাম না জানা পাখির কাকলি। এর মধ্যে মাঝে মাঝে পাতা পড়ার এক সূক্ষ্ম আওয়াজ। একটা ঢিপির উপর পৌঁছতে মনে ধারণাটা বদ্ধপরিকর হলো, কেউ একটা যেন নজর রাখছে আমার উপর। আমি না ঘুরেই আর চোখে তাকে সরে যেতে দেখলাম একটা গাছের পেছনে। ধীরে ধীরে আমি ফিরলাম মন্দিরের কাছে, আর পিছু পিছু গাছের আড়ালে মূর্তিটাও আসছিল, গুঁড়ির আড়ালে আড়ালে। মন্দিরের কাছে এসে আমি ঘুরে দাঁড়ালাম। কিছু দূরের কুয়াশা আস্তরণটা কেঁপে উঠল, যেমন জলে পাথর বা কিছু পড়লে হয়ে থাকে আর কি। আর সঙ্গে 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 একটা বন্দুক গর্জে উঠল। হরবিন্দার কখন জানি আমার পিছনে এসে দাঁড়িয়েছিল। সে ছায়ামূর্তিটাকে দেখে তার বন্দুক চালায়। গুলিটা সেই ছায়ামূর্তিতে লাগে না, পরিবর্তে সেখানকার এক গাছের ছালের চাকলা উড়িয়ে দেয়। একটা ভারী কিছু ছুটে যাওয়ার আওয়াজ পাওয়া গেল, আর সঙ্গে ত্রস্ত পাখির দলের কাকলি। আবার আরেকটা বন্দুকের আওয়াজ পাওয়া যায়। সদাশিব তাকে এক ঝলক দেখতে পেয়ে বন্দুক চালিয়েছে। সে বলে একটা ধূসর বস্তু সে ছুটে যেতে দেখে বনের কুয়াশার মধ্যে, তবে তার মনে হয়েছে সেটা চতুষ্পদী। হরবিন্দার আর আমি দৃষ্টি বিনিময় করলাম। জওয়ান আর সদাশিবকে পাহারায় রেখে আমি আর হরবিন্দার বনের মধ্যে দিয়ে হাঁটলাম গ্রামের দিকে। দেখো, সর্দার কিছু যে লুকাচ্ছে তা আমরা জানি, এবারে বলো সেটা কি? আমি কড়া গলায় রামপ্রসাদকে বললাম। তখন সে বলল, হুজুর, আমি বা আমরা কিছুই জানি না, বিশ্বাস করুন, আমাদের বিশ্বাস করুন। 3 জন সরকারি অফিসার খুন হয়েছে আর একজন নিখোঁজ। বাঁচতে চাইলে বল ব্যাপারটা কি? আমি তো ওই জন্যই চাইছিলাম না ওখানে ওনারা যাক। ওখানে দানো আছে, জানেন তো, ওখানে দানো আছে। রামহুনসা আবার জেগে উঠেছে। রামহুনসা নাকি অন্য কিছু? ঠাকুরদা আপনাদের ডাকছেন সাহেব। এক যুবক এসে বলল। রামপ্রসাদ যেন হাঁফ ছাড়ল একটা। সেই আবছা অন্ধকার ঘর, সেই নিচু খাটিয়ায় বসা প্রায় আন্ধ বৃদ্ধ। সেদিন কোথা থেকে 2টো কাঠের টুলের মতো রাখা ছিল, তাতে আমাদের উনি বসতে বললেন হাতের ইশারায়। আমরা বসতেই উনি বলতে শুরু করলেন। অনেকশো বছর আগে এক ওই মরুভূমির বুকের রাজ্যে ছিল এক শক্তিশালী আদি পুরুষ। তার ছিল একটা শেয়াল, বিরাট ও বিশাল। চোখ তার সব সময় জ্বলছে প্রদীপের উজ্জ্বল শিখার ন্যায়। অহংকারে আর আরো শক্তিশালী হওয়ার লোভে সে তার পোষা শেয়ালকে বলি চড়ায় তার ওই আরাধ্য দেবতার কাছে, আর তার আত্মা বন্দী করে মৃত শেয়ালের চামড়ায় যা সে জড়ো করে পঞ্চভূত দিয়ে। সেই চামড়া দেখতে ছিল শালের মতন, যে গায়ে জড়াবে সেই পরিণত হতো নর শেয়ালে। চন্দ্রের অন্ত থেকে চন্দ্রের উদয়কালে পর্যন্ত, অর্থাৎ 14 দিন সে সেই রূপে শিকার করত। সেই আদি পুরুষের হাতে নিহত হন সেই রাজ্যের শাসক। ধরা পড়ার আগে সেই শাল সমেত তার ছেলে আর বেশ কিছু অনুগত ভক্তকে সে পালিয়ে যাওয়ার হুকুম দেয়।
নানা দেশ ঘুরে নানা দশক পেরিয়ে তারা পৌঁছয় হিন্দুকুশ। তারপর সেটা পেরিয়ে এক পাহাড়ি উপত্যকায়। এখানে সেই নরশিয়ালের নাম হয় আঞ্চলিক ভাষানুসারে রামহংসা। এর পরের কাহিনী তোমরা জানোই আমার নাতির দৌলতে। আমি তোমাদের শোনাবো শেষটা, যার কথা বহিরাগতদের বলি না। আত্মন এটার জন্য অনুমতি চেয়েছিল তার বন্ধুবর হরবিন্দরকে বলবে বলে। তার আগেই সে শহীদ হয়। ভগবতকে অনুসরণ করে যে চর সেবার এসেছিল তাকে সেদিন বিকেল বেলা মন্দির থেকে কিছু দূরে পাওয়া যায়। তারও মানসিক বিকার ঘটেছিল। সে বলেছিল আগের রাত্রিরে সে কি প্রত্যক্ষ করেছিল। বনে প্রবেশের আগে ভগবত সেই চরকে পাকড়াও করে আর তার সাথে একটা সন্ধিতে আসে। বলবন্তের খোঁজ পেলে সে শহরে যাবে খবর দিতে। তবে 2 দিন পর তার পদের ভারে ভগবত সেই সন্ধি স্থাপন করে। রাতে যখন তারা মন্দিরের কাছাকাছি পৌঁছয় তখন সেখানে কিছুই ছিল না। তবে কোনো বড় ভারী প্রাণীর চিহ্ন সেখানে ছিল। কাছাকাছি একটা গাছে চড়ে বসে ভগবত। তার কিছু দূরে আরেকটা গাছে আশ্রয় নেয় চট্টা। সারা রাত দুজনে বসে থাকে গাছের ডালে, কিন্তু কিছুর দেখা পায় না। ভোরের দিকে শুকনো পাতার উপর পদধ্বনি শুনে ওরা সজাগ হয়। দেখা মেলে একটা বিশাল দেহি ছাই রঙা শেয়ালের। ভগবত দেরি না করে তার বন্দুক চালায় 2 বার। তখন ভোরের সময়, অমাবস্যা ছেড়ে পূর্ণিমা তিথি পড়েছে বেশ কিছুক্ষণ। ভোরের দিকে সদ্য ফোটা আলোয় ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো একটা মুখ প্রথমে, তারপর একে একে এক একটা অঙ্গ। প্রাণহীন দেহটা জেগে উঠে কুঁকড়ে উঠল, আবার নির্জীব হওয়ার আগে। ভগবতের আঁতকে ওঠা আওয়াজে চরের চটক ভাঙে। জ্ঞান হারানোর আগে সে দেখে ভগবত বলভন্তের মাথাটা কোলে তুলে নিচ্ছে। বুড়ো ঠাকুরদা থামে, একটু শ্বাস নেয়। হরবিন্দার ঘরে রাখা মাটির পাত্র থেকে তাকে জল দেয় মাটির গ্লাসে। সেটা পান করে তিনি আবার বলতে শুরু করেন। ভগবত মারা যাওয়ার আগে সেই শাল কোথায় যে লুকিয়ে যায় তার খোঁজ কেউ পায় না। কদিন আগে ওই বড় সাহেব তা পান। উনি কিছু ভাবে এই রামহংসার কিস্সাটা জানতেন। সেই শাল এতটাই শক্তিশালী যে যদি তার ধারক দরকার পড়ে সে মানুষের মতিভ্রম করে সেই ব্যবস্থা করে নেয়। এবারেও তাই হয়েছে। রামহংসা শিকার করেছে ওই 3 জনকে। বৃদ্ধ এবার একটু থামল, কথার খেই হারিয়ে ফেলেছেন যেন। তারপর অন্ধকারের দিকে তাকিয়ে গভীর স্বরে সে বলল, ওকে শিকার করা সম্ভব নয়, অবশ্য কখনোই ছিল না। তবে এবার সে চলে যাবে বহু দূর কোথাও। তার আগে নিয়ে যাবে আর একটি প্রাণ। রাত নেমেছে। সদাশিব নিজের কেবিনে চলে গেছে, অনেকক্ষণ হয়েছে। হরবিন্দরও কিছুক্ষণ আগে বিদায় নিয়েছে। আমি চোখ বুঝতেই সকালে দেখা কুয়াশাচ্ছন্ন ছায়াময় বনটা দেখলাম। আর তখনই নজরে পড়ল
গাছের আড়াল থেকে তাকিয়ে থাকা এক জোড়া চোখ ধিকি ধিকি করে জ্বলছে সেগুলো। একটি প্রাণ তার চাই। আমি কি সেই তার আকাঙ্ক্ষিত প্রাণ, নাকি অন্য কেউ? আধা জাগরণে একটা মানুষ কত কি ভাবে। সেই চোখ থেকে শাখা প্রশাখা বেয়ে মন ধাবিত হয় আরো অন্য সব চিন্তায়। সেই সব আর মনেও পড়ে না আজকে। ঘুম এলো অল্পক্ষণে, তবে তা ভেঙে গেল কিসের একটা শব্দে। চেতনা আসার আগেই কানে এলো সাইরেনের আওয়াজ। চটক ভাঙল। বাইরে এসে দেখলাম গোটা কম্পাউন্ড জেগে উঠেছে। সবাই বেরিয়ে এসেছে। শর্মা সাহেব হতভম্ব ছিলেন প্রথমে, তারপর সবাইকে খুঁজতে বললেন কি ব্যাপার। আমি আর সদাশিব সেটায় যোগ দিলাম, কিন্তু হরবিন্দারকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পরে শুনলাম কোনো এক বন্য জন্তু অনুপ্রবেশ করেছে, বেশিরভাগই হিন্দি ভাষী। উত্তেজিত কণ্ঠে শুনলাম কিছুজন বলছে, ভেড়িয়া ভেড়িয়া, শেয়াল। তখন সেখানে সেই অঞ্চলে কোনো শেয়ালের অস্তিত্ব নেই। আমি আমার সার্ভিস রিভলভার একবার চেক করে নিলাম। সদাশিব সেই মুহূর্তে আমার সাথে ছিল না। আমি একাই এই দিক ওই দিক ছুটে বেড়ালাম প্রথমে, তারপরে বন্দুকের আওয়াজ শুনে ছুটলাম যেদিক থেকে সেগুলো এলো। পৌঁছে দেখি কিছু জওয়ান আতঙ্কে পালাচ্ছে। তারা আমাকে দেখে বলল, সাপ সাপ ভাগো, সাক্ষাৎ নরকের দূত আছে, ভাগো সাপ ভাগো। আরে কি করো, বসো, এই নাও রাইফেল। সদাশিব আমার পেছনে এসে দাঁড়িয়েছে, তার হাতে আমার রাইফেল। আমি রিভলভার কোমরে গুঁজে রাইফেল ক্লাচ ঠিক করতে করতে প্রশ্ন করলাম, হরবিন্দারকে দেখলে? এক পলকেও ছুটতে ছুটতে কম্পাউন্ডের পেছন দিকে গেল বোধহয়। এমন সময় আবার গুলির আওয়াজ। আমরা দুইজনেই ছুটলাম। আওয়াজ এসেছে বড্ড কাছ থেকে, বনের দিকে কাঁটা তারের দেওয়ালের কাছ থেকে। ওই দিকটা তখন নতুন কেবিন বিল্ডিং তৈরি হচ্ছে। এক অর্ধসমাপ্ত স্ট্রাকচার পেরিয়ে বাঁক নিতেই দেখা পেলাম হরবিন্দারের। আরেকটু এগোতে আমাদের সামনে এলো এক দৃশ্যপট। হরবিন্দার দাঁড়িয়ে সোজা হয়ে, তার রাইফেল তাক করা সামনের দিকে। সেখানে একটা পাথরের ঢিপি। এমন সময় ওয়াচ টাওয়ারের আলো সেখানে পড়ল। টাওয়ারের আলোয় সেটা নড়ে উঠতে দেখলাম। সদাশিব নিজেদের রাইফেল তুলে ধরতে ধরতে ধীর পায়ে এগোতে লাগলাম। হরবিন্দারের দুই পাশে রাইফেল আমাদের উদ্যত। হাত তুলে টাওয়ারকে নির্দেশ দিলাম যেন কেউ শুট না করে। ঢিপির পেছন থেকে বেরিয়ে এলো একটা দ্বিপদ প্রাণী। সেটি মাটি থেকে প্রায় ৮-৯ ফিট। ধূসর ছাই রঙা তার গা লোমে ঢাকা। কোমরের নিচে থেকে পশু মানব মিশ্রিত, আর উপরটা পুরোপুরি শেয়ালের মতো। সামনে প্রসারিত হাতগুলোয় উদ্যত বেঁকানো নখাগ্র। চোখগুলো তার জ্বলছে ধিকি ধিকি করে। সে একটু নিচু হলো। সদন্ত এবারে প্রকাশ পেল ছুঁচলো মুখের দুই প্রান্তে। ঘন ঘন সে নিঃশ্বাস ফেলছে, আর এক চাপা গর্জনের মতো আওয়াজ করছে। চারজনে আমরা তখন অপেক্ষারত মুহূর্তের অন্তিমের। একটা ইম্পালস দরকার, আর তা এলো আচমকায়, ঠিক যেমন প্রয়োজন ছিল। কম্পাউন্ডের সীমান্তবর্তী এক গাছ থেকে ডেকে উঠল একটা নিশাচর, যেন যুদ্ধের নিনাদ। আর তা মেলানোর আগেই প্রাণীটা ঝাঁপিয়ে পড়ল একটা বিকট নাদ ছেড়ে আমাদের উপর। 3টে বন্দুক একসঙ্গে গর্জে উঠল। তার পায়ের ঠেলায় আমি পড়ে গেলাম পাথুরে জমিতে। আমার চোখটা ঝাপসা হয়ে গেল। জ্ঞান লোপ পাওয়ার কিছু আগে দেখলাম প্রাণীটা হরবিন্দারের নলি চিরে দিয়েছে। সদাশিবও পড়ে গেছিল। সে তার রিভলভার বার করে গুলি করতে লাগলো। জন্তুটি বা প্রাণীটি দাঁড়িয়ে পড়ে আমাদের দেখল। তারপরে একটা নাদ ছেড়ে এক লাফে পেরিয়ে গেল 12 ফুট উঁচু কাঁটা তারের বেড়াটা। সে রাতে অনেক খোঁজাখুঁজি করেও মেলেনি সেই জন্তুর দেখা। অনতি দূরে মন্দিরের ধারে পাওয়া গেছিল তার পায়ের ছাপ। শর্মা খুব চোটপাট নিয়েছিল গ্রামবাসীদের উপরে, যদিও সদাশিব তাদের বাঁচায়। আমি আধ সপ্তাহ মতো হাসপাতালে ছিলাম। সত্যি কথা বলতে কি শারীরিক নয়, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে আরো কয়েক মাস কাটল। বসন্তের শেষের দিকে খবর পেলাম যে ঠাকুরদা মারা গেছেন। সম্পর্ক খারাপ হওয়ায় আমি আর অনুমতি পাই না তাকে দেখতে যাওয়ার। হরবিন্দারের ডায়েরিটা আমার কাছেই ছিল বহুদিন। তারপর কোথায় যে মিসপ্লেসড করে ফেললাম সেটা। সেই প্রাণীকে যাকে রামহুনসা বলা হয়, তার আর খোঁজ পাওয়া গেল না কোনো।
সদাশিব আর আমি সেই রাতের ব্যাপারে কোনো কথা কোনোদিনও আলোচনা করিনি। সবাইকে ডেকে কদিন পর একটা শপথ করানো হয় যেন এই ঘটনা বহির্জগৎ না জানে। দিল্লিতে জানানো হয় যে ক্যান্টিনের আগুনের থেকে ক্যাম্পের ক্ষতি হয়েছে, কিছু বিল্ডিং তার জন্য আগুন লাগানো হয়। হরবিন্দরের মৃত্যু এর সঙ্গে যোগ করে দেওয়া হয়, আমার ইনজিওর হওয়ার ব্যাপারটা জুড়ে দেওয়া হলো তার সঙ্গে। এই ঘটনার বেশ কিছু বছর পর তখন আমি আফগানিস্তানে আন্ডার কভার, এক দুষ্কৃতীর মুখে আবার তার উল্লেখ শুনি। সে ধরা পড়ে আমাকে বলেছিল, রামহংসা তোমাকে ছাড়বে না, একবার শুধু এসো আমাদের গ্রামে, রামহংসা তোমাকে ছাড়বে না, ছাড়বে না রামহংসা, রামহংসা তোমার ছাড়বে না, এসো এসো আমাদের গ্রামে। তখন পড়ন্ত বিকেল, মেঘের ঘন ঘটা তখনও প্রগাঢ়। এক দমকা বাতাসে অমল জেঠু একটু কেঁপে উঠলেন যেন। বিমল সেটা লক্ষ্য করেনি। সে প্রশ্ন করল, অরবিন্দকে কেন সে টার্গেট করলো, বা আপনি বা কেন? জেঠু ধীরে ধীরে বললেন, রহস্যাবৃত। এত বছর পরেও আমি তার কোনো উত্তর পাই না। সব প্রশ্নের কি উত্তর পাওয়া যায়?